আচ্ছা, আমরা তো রোজই কত কথা বলি তাই না? কিন্তু ভালোভাবে যোগাযোগ করা মানে ঠিকঠাকভাবে মনের ভাব প্রকাশ করা সেটা কি আমরা সবাই পারি? আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। আমরা যোগাযোগের এমন 4টে মূল স্তম্ভের কথা জানব যে একজন সাধারণ বক্তাকেও অসাধারণ করে তুলতে পারে। তো চলুন শুরু করা যাক। অনেকেই কিন্তু মনে করেন কমিউনিকেশন স্কিল ভালো মানেই হচ্ছে অনেক কঠিন কঠিন শব্দ জানা বা খুব ভারী শব্দভাণ্ডার থাকা। কিন্তু একবার ভেবে দেখুন তো, ধরুন কেউ খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে কথা বলছে, কিন্তু তার কথাটাই কেউ বুঝল না, তাহলে কি কোনো লাভ হলো? মোটেই না। আজ আমরা এই ধারণাটাকে একটু অন্যভাবে দেখব। আর এই ব্যাপারে ১৯৭২ সালে ভাষাবিদ ডেল হাইমস একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন যে আসল দক্ষতা হল কখন, কিভাবে, কি আর কাকে বলতে হবে সেটা জানা। মানে আসল খেলাটা কিন্তু শব্দ জানা নিয়ে না, খেলাটা হলো সেই শব্দের ঠিকঠাক ব্যবহার নিয়ে। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব ব্যাকরণ আর শব্দভাণ্ডারের বাইরেও আর কি আছে। তারপর এক এক করে যোগাযোগের 4টে স্তম্ভ নিয়ে আলোচনা করব, যেমন ভাষার ভিত্তি, বাক্যকে একসাথে বাঁধা, পরিস্থিতি বোঝা আর যোগাযোগের সমাধান করা। আর সবশেষে দেখব এই সব মিলিয়ে কিভাবে একটা কমিউনিকেটিভ সুপার পাওয়ার তৈরি হয়। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। এখানে আমরা যোগাযোগের সেই মূল কনসেপ্টটা নিয়ে কথা বলবো যেটা আসলে এই পুরো 4টে স্তম্ভকে একসাথে ধরে রাখে। এই ক্ষমতাটাকেই বলা হয় কমিউনিকেটিভ কম্পিটেন্স বা সহজ কথায় যোগাযোগ দক্ষতা। এর মানে কিন্তু শুধু বই পড়ে গ্রামারের নিয়মকানুন জানা নয়, এর আসল মানে হল বাস্তব জীবনে, মানে ধরুন বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় বা অফিসের কোনো মিটিংয়ে সেই জ্ঞানটাকে ঠিকমতো ঠিক জায়গায় ব্যবহার করার ক্ষমতা। তো এবার আমরা চলে আসি যোগাযোগের প্রথম এবং সবচেয়ে বেসিক স্তম্ভের আলোচনায়। এটাকে আপনি ভাষার মূল ভিত্তিও বলতে পারেন। ব্যাপারটা অনেকটা একটা বাড়ি বানানোর মতো, বুঝলেন? যেমন ধরুন ইট, বালি, সিমেন্ট ছাড়া কোনো বাড়ি বানানো সম্ভব না। ঠিক তেমনি শব্দভাণ্ডার, ঠিকঠাক উচ্চারণ আর বাক্য গঠনের নিয়মকানুন ছাড়া কোনো ভাষাই তৈরি হতে পারে না। এটাই হলো ভাষার একেবারে গোড়ার কথা, এর বিল্ডিং ব্লকস। ভাষার এই ভিত্তিটাকে আমরা মূলত 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো শব্দভাণ্ডার, যেমন ব্যাংক শব্দটার কথাই ধরুন। এর মানে নদীর পাড়ও হতে পারে, আবার টাকা রাখার জায়গাও হতে পারে। এরপর আসে শব্দের গঠন, যেমন হ্যাপি শব্দের আগে আন বসালে পুরো মানেটাই উল্টে যায়। তারপর হলো বাক্য গঠন, মানে কোন শব্দের পর কোনটা বসবে। যেমন ইংরেজিতে আমরা বলি শি ইটস রাইস, কিন্তু ইটস শি রাইস বলি না। আর সবশেষে আসে ধ্বনি বা উচ্চারণ, যেটা পিন আর বেনের মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয়। আচ্ছা, ভাষার ভিত্তি তো বোঝা গেল। এবার চলুন দ্বিতীয় স্তম্ভের দিকে যাই। এটা আমাদের শেখায় কিভাবে ছোট ছোট আলাদা বাক্যকে একসাথে জুড়ে একটা বড় আর অর্থপূর্ণ আলোচনা তৈরি করা যায়। ব্যাপারটা অনেকটা মুক্তোর মালা গাঁথার মতো। ভাবুন তো, আপনার কাছে অনেকগুলো মুক্তো আছে, কিন্তু সেগুলো যদি একসুতোই গাঁথা না থাকে, তাহলে কি মালা হবে? হবে না। ঠিক সেভাবেই শুধু আলাদা আলাদা বাক্য বললেই হয় না, সেগুলোকে সুন্দর করে যৌক্তিকভাবে সাজিয়ে একটা সম্পূর্ণ আলোচনা তৈরি করতে হয়। আর কথার এই ফ্লো বা প্রবাহটা তৈরি করার জন্য দুটো মূল কৌশল আছে। একটা হলো কোহেশন, মানে এমন কিছু শব্দ ব্যবহার করা যা বাক্যগুলোকে একে অপরের সাথে আঠার মতো জুড়ে দেয়। আর অন্যটা হলো রেটোরিক্যাল অর্গানাইজেশন, মানে পুরো আইডিয়াটাকে একটা লজিক্যাল স্ট্রাকচারে সাজানো। যেমন ধরুন প্রথমে কোনো একটা সমস্যা নিয়ে কথা বলা হলো, তারপর সেটা সমাধান দেওয়া হলো। যেমন এই উদাহরণটা দেখুন, রিনা একটি বই কিনেছে, সে রাতে এটি পড়েছে। এখানে সে বলতে রিনাকে, আর এটি বলতে বইটাকে বোঝানো হচ্ছে। এই ছোট ছোট শব্দগুলোই কিন্তু দুটো বাক্যকে কি সুন্দরভাবে জুড়ে দিয়েছে, তাই না? এর ফলেই কথার মধ্যে একটা স্মুথ ফ্লো তৈরি হয়, যা শুনতে বেশ ভালো লাগে। এবার আমরা তৃতীয় স্তম্ভের দিকে এগোচ্ছি। এটা কিন্তু খুব মজার একটা জিনিস। এটা হলো ভাষার সামাজিক আর সাংস্কৃতিক নিয়মকানুন নিয়ে। সোজা কথায় পরিস্থিতি বুঝে কথা বলা। আচ্ছা, আমরা কি আমাদের বসের সাথে ঠিক সেভাবে কথা বলি যেভাবে খুব কাছের বন্ধুর সাথে কথা বলি? একদমই না, তাই তো? তো কার সাথে কথা বলছি, কোথায় কথা বলছি, সেটা বুঝে ভাষা ব্যবহার করার যে ক্ষমতা, সেটাই হলো এই সোশিও লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। এটাই আমাদের সামাজিকভাবে স্মার্ট করে তোলে। এই যেমন এখানে দেখুন, একই অনুরোধ 2 জায়গায় 2 ভাবে করা হচ্ছে। ফর্মাল বা আনুষ্ঠানিক পরিস্থিতিতে বলা হচ্ছে, স্যার আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন? আর ইনফর্মাল বা অনানুষ্ঠানিক পরিস্থিতিতে হয়তো কোনো বন্ধুকে বলা হচ্ছে,
তুই কি আমাকে একটু সাহায্য করতে পারিস? দেখুন, পরিস্থিতি অনুযায়ী ভাষাটা কিভাবে বদলে গেল। এই ক্ষমতাটাই হল সোশিও লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। আর এখন আমরা চলে এসেছি আমাদের শেষ অর্থাৎ চতুর্থ স্তম্ভে। এটাকে বলতে পারেন যোগাযোগের একটা ফিক্সড টুলকিট, বা বলতে পারেন একটা লাইফ সেভার। যখনই যোগাযোগে কোনো সমস্যা হয়, এটা আমাদের বাঁচিয়ে দেয়। এটা এমন একটা স্কিল যেটা আমাদের কোনো দরকারি শব্দ ভুলে গেলে বা কথা বলতে গিয়ে আটকে গেলে আলোচনাটা চালিয়ে যেতে সাহায্য করে। ধরুন, কথা বলতে বলতে হঠাৎ একটা শব্দ মনে পড়ছে না, তখন অন্যভাবে ঘুরিয়ে কথাটা বোঝানোর যে চেষ্টা, বা ধরুন ইশারা করে বোঝানো, এই কৌশলগুলোই হলো স্ট্র্যাটেজিক কম্পিটেন্স। এরকম তো আমাদের সবার সাথেই হয়, তাই না? যে কথা বলতে বলতে হঠাৎ করে একটা জরুরি শব্দ আর কিছুতেই মনে পড়ছে না। তো তখন কি হয়? এই খুব সাধারণ সমস্যাটার সমাধানই কিন্তু লুকিয়ে আছে স্ট্র্যাটেজিক কম্পিটেন্সের মধ্যে। যেমন ধরুন, কেউ হয়তো ছাতা শব্দটা কিছুতেই মনে করতে পারছে না। তখন সে কি বলতে পারে? সে বলতে পারে, আরে ওই যে বৃষ্টির সময় আমরা যে জিনিসটা মাথায় দিই। খেয়াল করে দেখুন, আসল শব্দটা ব্যবহার না করেও মানেটা কিন্তু ঠিকই বোঝানো গেল। এটাই হলো স্ট্র্যাটেজিক কম্পিটেন্সের আসল পাওয়ার। তো আমরা 4টে স্তম্ভ নিয়েই কথা বললাম। এখন চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এগুলো আমাদের যোগাযোগের জন্য একটা সুপার পাওয়ার হয়ে উঠতে পারে। কার্যকর বা এফেক্টিভ কমিউনিকেশনের ভিত্তি হল এই 4টে স্তম্ভ। এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে না, বরং একে অপরের সাথে মিলে মিশে কাজ করে আর আমাদের একজন দক্ষ কমিউনিকেটর হতে সাহায্য করে। তাহলে যদি এক কথায় পুরো বিষয়টা সারসংক্ষেপ করি, তাহলে কি দাঁড়ায়? লিঙ্গুইস্টিক কম্পিটেন্স মানে হল ভাষার নিয়মকানুন জানা। ডিসকোর্স কম্পিটেন্স হল কথার মধ্যে একটা ফ্লো বা প্রবাহ তৈরি করা। সোশিও লিঙ্গুইস্টিক কম্পিটেন্স হল পরিস্থিতি বুঝে কথা বলা। আর স্ট্র্যাটেজিক কম্পিটেন্স হল কথা বলতে গিয়ে কোনো সমস্যা হলে সেটাকে সামলে নেওয়া। আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটু ভেবে দেখুন তো, যখন আমরা কথা বলি তখনই 4টে স্তম্ভের মধ্যে কোনটার উপর আমরা সবচেয়ে বেশি নির্ভর করি, বা কোনটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে?